হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে আমরা যেই জায়গাটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে 2022-এর শিফট 1 কোয়েশ্চেনের বাকিটুকু। ঠিক আছে, শিফট 1 কোয়েশ্চেনের ফার্স্ট 20টা প্রশ্ন আমাদের আগের স্যাটারডে হয়ে গেছিল, সানডে আমাদের ক্লাস হয়নি। আজকে মানডে, আজকে শিফট 1-এর বাকি 20টা কোয়েশ্চেন হবে, অর্থাৎ 21 থেকে 40 এই পর্যন্ত আজকে আমরা সলিউশন করব। ওকে, তো বলে রাখি এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সিরিজ চলছে, যেই সিরিজের মধ্যে প্রথম আমরা যে সাবজেক্টটাকে পিক করেছি সেটা হচ্ছে লাইফ সায়েন্স। যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আগেরও 3টে ক্লাস হয়ে গেছে, যেই ক্লাসগুলো দেখে আসা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের 14th জুলাইয়ের এক্সামে আসবে। ঠিক আছে, লাইফ সায়েন্স কেন স্টার্ট করেছি, কারণ লাইফ সায়েন্স পুরো এএনএম জিএনএম পরীক্ষার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কারণ 40টা কোয়েশ্চেন তোমাকে এখান থেকে আসবে। তো এখানে যদি কেউ ফুল মার্কস আনতে পারো তো ধরে রাখো সরকারি ভালো কলেজ বাধা ধরা। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসে শুরু করার আগে জাস্ট একবার বলে দিই, যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো ডেইলি ক্লাসের আপডেট এবং পিডিএফ এর জন্য, তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে হবে ম্যাম গ্রুপে জয়েন হয়ে যেতে চাই, তাহলে কিন্তু গ্রুপে জয়েন করে নেওয়া হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 21-এর কোয়েশ্চেন কি আছে দেখো, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়, তাহলে লিউকোপ্লাস্ট পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে। ঠিক আছে, তো লিউকোপ্লাস্ট কি জিনিস দেখো, লিউকোপ্লাস্ট বেসিক্যালি হচ্ছে কি একটা উদ্ভিদ কোষ অঙ্গাণু, যেটা কার মধ্যে দেখতে পাওয়া যায়, প্লাস্টিডের মধ্যে দেখতে পাওয়া যায়। আসলে প্লাস্টিডের টোটাল 3টে ভাগ হয়, কি কি? নাম্বার 1 ক্লোরোপ্লাস্ট, যেই ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদের কি হয়, উদ্ভিদের দেহে ক্লোরোফিল সংশ্লেষ হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের জন্য এই যে আমরা উদ্ভিদের ফুল বিভিন্ন অংশে বিভিন্ন রকম কালার দেখতে পাই, সেই রঙের জন্য আমাদের এই ক্রোমোপ্লাস্ট দরকারি। এবং লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি রঞ্জকবিহীন, এর মধ্যে কোনো রকম রঞ্জক থাকে না, তার ফলে এর মধ্যে কোনো রকম কালার থাকে না। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়, দেখবে মূল শিকড় এসব জায়গায় দেখতে পাওয়া যায়। লিউকোপ্লাস্টের মধ্যেও আমার কিন্তু 3টে ভাগ রয়েছে। অ্যামাইলোপ্লাস্ট যেটা কি করে, শ্বেতসার বা স্টার্চকে সঞ্চয় করে। ইলিওপ্লাস্ট যেটা চর্বি জাতীয় খাদ্যকে সংশ্লেষ করে বা সঞ্চয় করে, স্টোরেজ করে। আর অ্যালিউলোপ্লাস্ট যেটা প্রোটিনকে সঞ্চয় করে। ঠিক আছে, লিউকোপ্লাস্টের প্রধান কাজই হচ্ছে স্টার্চ, লিপিড, প্রোটিনের মতো প্রয়োজনীয় যৌগগুলোকে সংরক্ষণ করা। ঠিক আছে, তো মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা আগের দিন পড়েছিলাম গ্লাইকোজেন যেরকম সংরক্ষণ হয়ে কি করে, পরবর্তীকালে যখন মানুষ খাবার খাচ্ছে না সেই সময় শক্তি যোগায়, লিউকোপ্লাস্টেরও কাজ উদ্ভিদের ক্ষেত্রে যে খাদ্যগুলোকে বা এই স্টার্চ, লিপিড, প্রোটিন এই যে পুষ্টিগুলো সেগুলোকে কি করে রাখা, স্টোরেজ করে রাখা। ঠিক আছে, তো এই হচ্ছে লিউকোপ্লাস্ট সম্পর্কে ডিটেলস বুঝিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের পর তার রিলেটেড কিছু ডিটেলস অ্যানালাইসিস করি, যেইগুলো থেকে কিন্তু নেক্সট ইয়ারে কোয়েশ্চেন আসার ভীষণ চান্স থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে পদ্ধতিতে উভয় লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কি ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন কি জিনিস দেখো, ইমাস্কুলেশনের প্রথমেই দেখো একটা ছবি আমি এখানে দিয়ে রেখেছি, এটা কিছুই না, এটা হচ্ছে কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়া। ঠিক আছে, যেই সংকরায়ন প্রক্রিয়া করার জন্য কি করা হয়, উভয় লিঙ্গ যে ফুলগুলো থাকে সেটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার আগেই কি করে হয়, তার মধ্যে থেকে অ্যান্থার বের করে নেওয়া হয়। অ্যান্থার কোন জিনিসগুলো বলো তো, যেটা কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, এই অ্যান্থারগুলোকে বের করে নেওয়া হয়, যার ফলে অবাঞ্ছিত পরাগায়ন হয় না। ঠিক আছে, এই পরাগায়ন বা এই ইমাস্কুলেশন কেন করা হয়, যাতে পছন্দসই বৈশিষ্ট্যযুক্ত ফুলের বিকাশ সহায়তা করা। কারণ আমাদের প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন নিউ নিউ এক্সপেরিমেন্ট হচ্ছে, যেখানে দেখবে যে আগে শুধুমাত্র লাল, সাদা
গোলাপ পাওয়া যেত, এখন ভ্যারাইটি অফ কালারের গোলাপ পাওয়া যায়। শুধু গোলাপের ক্ষেত্রে নয়, বিভিন্ন ফুলের ক্ষেত্রে দেখবে বিভিন্ন রঙের বিভিন্ন কালার, মিক্সড কালার, এই যে কালারগুলো প্রত্যেক দিন নতুন নতুন ডেভেলপ হচ্ছে, এই কালারগুলো কিভাবে আনা হয় এই ইমাস্কুলেশনের পদ্ধতিতে। এই শুধু ইমাস্কুলেশনের ফলে মানে ফুলের আকৃতিও চেঞ্জ করে দেওয়া যায়, যে কোনোটা খুব ছোট আকৃতির হয়তো হচ্ছে, সেটাকে আরও বড় করে দেওয়া যায়। তো এটা কৃত্রিম সংক্রায়ণ প্রক্রিয়া, ঠিক আছে। এটা ইকোনমিক্যাল পারপাসেও কিন্তু ভীষণ হেল্পফুল, ঠিক আছে, ইকোনমিক্যাল পারপাসে, যার ফলে মানে যত ভ্যারাইটি কালার অফ ফ্লাওয়ার আমরা দেখতে পাবো তার প্রাইস রেঞ্জ তত বেশিতে বিক্রি করতে পারবো। তো ইকোনমিক পারপাসেও কিন্তু এই কাজগুলোকে করে অনেকে নিজের জীবিকা নির্বাহ করে। ওকে, নেক্সট হচ্ছে উটের লোহিত রক্তকণিকার আকার কিরকম। উটের লোহিত রক্তকণিকার আকার হচ্ছে গিয়ে ডিম্বাকার। এবার লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল কি জিনিস আমরা একটু দেখে নিই। রেড ব্লাড সেল হচ্ছে গিয়ে এই ধরনের রক্তকণিকা, যেটা কোথা থেকে উৎপন্ন হয়, বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, রক্তের ভিতরে থাকে। এবং এই আরবিসির আয়ু কত? মানুষের ক্ষেত্রে আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন, ঠিক আছে। এই রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক একটা প্রোটিন থাকে। এই রঞ্জক প্রোটিনটা কি করে, হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে নিয়ে যায়। এবার এই হিমোগ্লোবিন যাদের বডিতে কমে যায় তাদের একটা রোগ হয়, কি নাম, অ্যানিমিয়া, ঠিক আছে। এবার এই যে স্ট্রাকচারটা দেখছো এখানে দেখো, হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি বাইকনকেভ শেপ। এই বাইকনকেভ শেপটা যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়, তখন যে রোগটা হয় তাকে আমরা কি বলি, সিকেল সেল অ্যানিমিয়া। অর্থাৎ এই যে হিমোগ্লোবিনের গঠনটা, সেই গঠনটা নষ্ট হয়ে গিয়ে একটা অদ্ভুত রকমের কাস্তের মতো গঠন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সেই সময় যে রোগটা হয় সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, মারাত্মক রকমের তোমার রক্তকল্পতা দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাইক্রো প্রপাগেশনের প্ল্যান্টেনগুলি যেখানে উৎপন্ন হয় সেটা কি, সেটা হচ্ছে উপযুক্ত কৃষ্টি মাধ্যম, যেটাকে ইংলিশে আমরা বলি সুইটেবল কালচার মিডিয়াম। কি জিনিস দেখো, এই মাইক্রো প্রপাগেশন কি জিনিস, মাইক্রো প্রপাগেশন হচ্ছে গিয়ে উদ্ভিদের বংশবৃদ্ধির একটি পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটাও ধরে নিতে পারো কৃত্রিম পদ্ধতি, কারণ নর্মালি উদ্ভিদের বংশবৃদ্ধি আমরা ছোটবেলা থেকে কিভাবে পড়ে এসেছি, যে ওই পতঙ্গের মাধ্যমে হতে পারে, বা কোনো বীজ কোথাও পড়েছে সেখান থেকে তৈরি হতে পারে। তো এই যে জায়গাগুলো পড়াচ্ছে সেগুলো সবই হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে তৈরি, মানুষ শ্রেষ্ঠ পদ্ধতি বা রিসার্চের ফলে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তো মাইক্রো প্রপাগেশন হচ্ছে গিয়ে উদ্ভিদের বংশবৃদ্ধির একটা পদ্ধতি, যেখানে আমরা কি দেখতে পাবো, যে মাদার উদ্ভিদ থেকে নেওয়া উদ্ভিদের যে টিস্যুর ছোট্ট অংশ, সেটাকে কি করে, সেটাকে বিভিন্ন রাসায়নিক উপাদানের সাহায্যে কি করে নতুন উদ্ভিদে উৎপাদন করা হয়। এটা বেসিক্যালি ল্যাবে বা কোনো সংরক্ষিত স্পেসে করা হয়, ঠিক আছে। এগুলো বেসিক্যালি উদ্যান পালনের জন্য ব্যাপকভাবে, যাদের দেখবে গার্ডেনিংয়ের শখ আছে, তো তারাও কিন্তু ভীষণভাবে এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে উদ্ভিদের বংশবৃদ্ধি করে থাকে, ঠিক আছে। তো এই মাইক্রো প্রপাগেশন যারা করে তাদের ক্ষেত্রে সুবিধা কোথায়, তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে গিয়ে জাস্ট একটা একক উদ্ভিদের টিস্যু থেকে আমরা প্রচুর পরিমাণে অভিন্ন উদ্ভিদ পেতে পারি। অভিন্ন উদ্ভিদ মানে ধরো সাপোজ কোনো একটা উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তার প্রজাতিগুলো খুব ছোট আকৃতির হয়, কালার ধরো ইয়েলো কালারের ফুল দেয় এবং হাইটে খুব শর্ট হয়, ঠিক আছে। এবার যখন মাইক্রো প্রপাগেশন করে ওই উদ্ভিদের বংশ বিস্তার করা হচ্ছে, নেক্সট জেনারেশনে যখন বংশ বিস্তার করা হবে তখন এর যে যা যা বৈশিষ্ট্য ছিল সেগুলোকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কিসের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন রিসার্চ ডেভেলপিং যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতির মাধ্যমে, যার ফলে আমরা একদম ছোট্ট একটা উদ্ভিদের টিস্যু থেকে, যেটাকে আমরা মাদার উদ্ভিদ বলছি, তার থেকে যখন
নেক্সট আমরা উদ্ভিদগুলো পাবো সেগুলো হিউজ পরিমাণে পাবো। ওই একটা সেল কালচার থেকে, সাপোজ ধরো এই একটা ট্রি, এইটার থেকে জাস্ট কিছুটা পরিমাণ টিস্যু আমরা যদি কালচার করে নিই, যেটাকে আমরা কি বলছি মাদার প্ল্যান্ট, এই মাদার প্ল্যান্ট থেকে টিস্যু কালচারের ফলে এরকম অনেক গাছ তৈরি হতে পারে এবং সেই গাছগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য হয়তো আলাদা, অর্থাৎ মাদারের যেই স্পেসিফিক ক্যারেক্টারগুলো ছিল সেখানে এই উদ্ভিদগুলোর মধ্যে সেগুলো না থেকে আরও বেটার কিছু থাকতে পারে। তো এই পুরো পদ্ধতিটাকে আমরা বলবো মাইক্রো প্রোপাগেশন, যার ফলে আমরা প্রতিদিন প্ল্যান্টের ভ্যারাইটি অফ আইটেম দেখতে পাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে নাম্বার 25 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশে সংযুক্ত থাকে। তো আমি তোমাদের বলেছি যে এই প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে যাওয়ার পর অনেকেই আমার কমেন্টে জানিয়েছো চ্যাপ্টার ওয়াইজ পড়াতে শুরু করব। টাইমটা যেহেতু খুব কম, 2 মাস সময় রয়েছে পরীক্ষার আগে, তো 2 মাসের আগে যেই চ্যাপ্টারগুলো থেকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে বা যেই চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে ম্যাম এই চ্যাপ্টারটা ডিটেলসে করিয়ে দিলে ভালো হয়। তো সেই চ্যাপ্টারগুলো আমি ডিটেলসে এই কোয়েশ্চেন সিরিজটা শেষ হয়ে গেলে অবশ্যই করিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই কমেন্ট করে বলতে হবে যে ম্যাম এই চ্যাপ্টারটা অসুবিধা, না হলে তো আমি নিজের মতো করাবো। তো অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি কোষ বিভাজন, যেখান থেকে দেখছো প্রত্যেকটা সেটে একটা দুটো তিনটে করে কোয়েশ্চেন আসছেই। তো এই কোষ বিভাজনটা আমি ডিটেলসে একবার পড়িয়ে দেবো তোমাদের, যাতে এখান থেকে মোটামুটি যা যা কোয়েশ্চেন আসে তোমরা সেগুলো বেসিক থেকে একদম সলভ করতে পারো। ওকে, তো এটার রাইট আনসার হবে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে দেখো, ক্রোমোজোমের একদম মিডল পয়েন্টে থাকে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ক্রোমোজোমের সংকীর্ণ অঞ্চল হিসাবে উপস্থিত। বিভাজনের সময় বোথ মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে এর থেকে কি হয়, ডিএনএ বিভক্ত হতে সহায়তা করে এবং এই অঞ্চলে কোষের স্পিন্ডল ফাইবার সংযুক্ত হয়। তো এটা ইম্পর্টেন্ট দুটো কারণে, এক তো কোষের স্পিন্ডল ফাইবার এখানে সংযুক্ত হচ্ছে, আর অন্যতম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে এখানে ডিএনএ সেপারেট হচ্ছে। ঠিক আছে, আমরা সেল ডিভিশনের মাধ্যমে যেই মেইন জায়গাগুলো পাচ্ছি তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে ডিএনএ সেপারেট। তো এটাই সেন্ট্রোমিয়ারের এই জায়গাটায় ঘটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়। রাইট আনসার হচ্ছে জেরোফাইটস। জেরোফাইটস কি জিনিস দেখো, জেরোফাইটস হচ্ছে গিয়ে একদল উদ্ভিদ যেগুলো মরুভূমি অ্যাজ ওয়েল অ্যাজ তুষারবৃত্ত অঞ্চলেও পাওয়া যায়। বেসিক্যালি যেখানে আমরা দেখব যে শুষ্ক অঞ্চলে বেঁচে থাকার জন্য সেই গাছগুলো অভিযোজিত হয়ে গেছে, যার ফলে তার মধ্যে যে পাতাগুলো থাকে সেই পাতার স্টোমাতে প্রচুর পরিমাণ জল ধরে রাখে এবং কোনো সময় ডালপালাগুলো কি করে জলগুলোকে ধরে রাখে এবং তাদের যে গাছের শিকড়গুলো হয় সেগুলো একদম ডিপ রুট চলে গেছে, যারা জলের সন্ধান করে। ঠিক আছে, জেরোফাইটসের কিছু উদাহরণ দিয়ে রাখছি যেগুলো নেক্সট কাজে লাগতে পারে। সেগুলো হচ্ছে গিয়ে সোপাইউট, আগাভ, বাবলা, জোজুয়ার, ওলেন্ডার, মেসকুইট এবং মরুভূমি ল্যান্ডারও কিন্তু খুব পরিচিত একটা নাম জেরোফাইটসের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে যে নিচের কোনটি ইউট্রিফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাইট আনসার হবে হচ্ছে শৈবাল ব্রোম। এবার কোয়েশ্চেনটা যদি এই অবধি তোমাদের করিয়ে রাখতাম, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থেকে যেত যে ম্যাম ইউট্রিফিকেশনটা কি জিনিস। তো এই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। শুধু প্রশ্ন আর উত্তর মুখস্থ করে গেলে কতটা র্যাঙ্ক ভালো পাবে সেটা জানা নেই আমার, বাট যে ডেপথে গিয়ে একদম বেসিকটা জেনে কোয়েশ্চেনগুলোকে পড়বে, সেই কোয়েশ্চেন থেকে পরবর্তীকালে যাই কোয়েশ্চেন আসুক না কেন সে কিন্তু সেটার আনসার করে আসতে পারবে। ঠিক আছে, এই কনফিডেন্সটা তোমাদের কাছে থাকবে যে যেই কোয়েশ্চেনগুলো এসছে তার অ্যারাউন্ড যা যা মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা হয় সেগুলো আমরা জানি। ঠিক আছে, তো চলো ইউট্রিফিকেশন কি জিনিস বোঝাই। এখানে একটা ছবি দিয়েছি, সেই ছবিটার দিকে সবাই ভালো করে তাকাও। ইউট্রিফিকেশন বেসিক্যালি যে ওয়াটার বডিগুলো আছে, ওয়াটার বডি মানে হচ্ছে গিয়ে যে কোনো নদী, ঠিক আছে, নদী নালা যে কিছু, সেই ওয়াটার বডিগুলো
মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ বেড়ে যাচ্ছে। পুষ্টিগুণ বা নিউট্রিশন বেড়ে যাচ্ছে, মানে নিউট্রিশনের মধ্যে দুটো জিনিস বাড়ছে। কি কি? নাম্বার 1 হচ্ছে নাইট্রোজেন আর নাম্বার 2 হচ্ছে ফসফরাস। এই দুটো বেড়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা কৃষি জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করি। তো সারের মধ্যে দুটো অন্যতম উপাদান থাকে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ফসফরাস। এই নাইট্রোজেন আর ফসফরাস কি হয়, বৃষ্টির জলে ধুয়ে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক এসে এই ওয়াটার বডিগুলোর মধ্যে জমা হয়, যার ফলে এই নাইট্রোজেন এবং ফসফরাসের হার পুরো ওয়াটার বডির মধ্যে মারাত্মক বেড়ে যায়। যার ফলে কি হয়, সেখান থেকে অ্যালগি বুম বা শৈবাল বুম নামে প্রচুর পরিমাণ শ্যাওলা বা জুপ্ল্যাঙ্কটন বা প্ল্যাঙ্কটন এই ধরনের জিনিস বেড়ে যায়। দেখবে অনেক ওয়াটার বডিতে, দেখবে নদীতে বা খালে বা ছোট ছোট পুকুরে দেখবে পুরো ভর্তি হয়ে রয়েছে সবুজ শ্যাওলায়। দেখো তো, তো এই পুরো জায়গায় যখন সবুজ শ্যাওলাতে ভর্তি হয়ে থাকে, সানলাইট কি হয়, এগুলো ভেদ করে নিচের যে ম্যারিন বডি রয়েছে, অর্থাৎ যে জলজ উদ্ভিদরা রয়েছে, সেই জলজ উদ্ভিদের কাছে বা মাছ যেগুলো রয়েছে জলজ জীবের কাছে পৌঁছাতে পারে না, যার ফলে কি হয়, তারা মরে যায়। এবং যেহেতু সানলাইট এখানে পৌঁছাতে পারছে না, তার জন্য কি হয়, অক্সিজেন কমে যায়, যার ফলে কি হয়, তাদের ক্ষতি হয়। তো এই পুরো প্রসেসটাকে বলে ইউট্রিফিকেশন। বোঝা গেল ইউট্রিফিকেশন কি জিনিস? তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, অনিদ্রা এবং উচ্চচাপের কারণ কি? এখানে যে দূষণগুলো রয়েছে সব থেকে বেশি হাই ব্লাড প্রেশার এবং ইনসলমিয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে গিয়ে শব্দ দূষণ। শব্দ দূষণের একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে 65 ডেসিবেলকে করে দেওয়া হয়েছে যে এটাই হচ্ছে গিয়ে লেভেল। এবার 75 ডেসিবেলের ওপরে গেলে এটা কিন্তু আমাদের কানের জন্য ক্ষতিকারক, শুধু কান নয়, শরীরের সমস্ত অর্গ্যানের জন্য, বেসিক্যালি ব্রেনের জন্য ভীষণ ক্ষতিকারক। এবং 120 ডেসিবেলের ওপরে যখন চলে যাবে সেটা কিন্তু বিভিন্ন ধরনের রোগ, পার্মানেন্ট বধির হয়ে যাওয়া এই ধরনের রোগের জন্যও দায়ী। ঠিক আছে? তো হিউজ সাউন্ড যখন যেখানেই দেখা হবে দেখবে ওখানে বলে দেওয়া থাকে যে এই মানে ডেসিবেলের বেশি যদি সাউন্ড বাজানো হয় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট সেখানে পুলিশে কমপ্লেন করে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। ঠিক আছে? একটা নির্দিষ্ট ডেসিবেল, এই 65 ডেসিবেলের মধ্যে এটাকে কন্ট্রোল করতে হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। 29 কি দিয়েছে, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ভালো করে পড়তে হবে, সঠিক নয় কোনটা বলেছে। এখানে একমাত্র সঠিক নয় যেই অপশনটা, সেটা হচ্ছে জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না। এটা সঠিক নয়, কারণ জিন যদি পরিবর্তন না হতো তাহলে এই সামান্য ধরো যে কোনো রোগের ধরো ভাইরাস ঘটিত রোগ, সেই ভাইরাস ঘটিত রোগ একটা নির্দিষ্ট পরিমাণে যখন স্প্রেড হচ্ছে বা ইনফেকশন হচ্ছে মানুষের, নেক্সট মানুষের ক্ষেত্রে যখন সেই ভাইরাসটা ইনফেক্ট হচ্ছে, সে তার জিন বদল করে আরো বেশি শক্তিশালী হয়ে গিয়ে নেক্সট মানুষকে অ্যাটাক করছে। কোভিডের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে তার যে ভাইরাসটা ছিল সেটা মিউটেন্ট করতে করতে, যার ফলে ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভ আরো বেশি শক্তিশালী হয়েছে। ঠিক আছে? তো জিন অবশ্যই পরিবর্তন হয় এবং যত পরিবর্তিত হয় তার মধ্যে যে ডিএনএ আরএনএ এই যেগুলো থাকে এগুলো আরো বেশি স্ট্রং হয়ে যায়। ঠিক আছে? নেক্সট নাম্বার 30, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? ঠিক আছে? এবার মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ইংলিশে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা নিয়ে আমি একটু ডিটেলসে বলে দিই। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দেখো মানুষের যদি আমি নার্ভাস সিস্টেম দেখি, আমি আগের পেজে বোঝাচ্ছি। নার্ভাস সিস্টেম, দুটো নার্ভাস সিস্টেম থাকে, একটা হচ্ছে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম।
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা দেখব ব্রেন এবং স্পাইনাল কর্ডে রয়েছে। ব্রেন আর স্পাইনাল কর্ড বাদ দিয়ে আমাদের যত স্নায়ু রয়েছে, যত নার্ভ রয়েছে, সেই প্রত্যেকটা নার্ভ আমাদের দেখো এখানে রয়েছে, প্রত্যেকটা আমাদের পিএনএস এর আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে পিএনএস এর প্রধান কাজ কি? পিএনএস এর প্রধান কাজ হচ্ছে গিয়ে শরীরের বিভিন্ন অঞ্চল থেকে মস্তিষ্কে তথ্য পাঠানো, পাশাপাশি মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে আদেশগুলো বহন করা এবং দুটো সাইমালটেনিয়াসলি করা। ধরো তোমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা ফিল করবে তুমি কি করে? ব্রেন থেকে। তার মানে পায়ে যে ব্যথা হচ্ছে, পায়ের নার্ভগুলো সেই সিগন্যালটা ব্রেনে নিয়ে যাচ্ছে, দেন ব্রেন তোমায় বলছে তোমার পায়ে ব্যথা হচ্ছে, তোমায় ওষুধ খেতে হবে বা ডক্টরের কাছে যেতে হবে। তো এই যে কাজটা যে করছে তাকে আমরা বলবো পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে সোম্যাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেম। তো পিএনএস আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে গিয়ে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তো এবার দেখো সোম্যাটিকের আন্ডারে রয়েছে ক্রেনিয়াল স্নায়ু এবং মেরুদণ্ড স্নায়ু। মস্তিষ্কে আমরা 12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু দেখব এবং 31 জোড়া মেরুদণ্ড স্নায়ু দেখব। এই দুটোকে 12 এবং 31 যোগ করলে 43 স্নায়ু। এইটা হচ্ছে আমাদের টোটাল পেরিফেরাল নার্ভাস সিস্টেমের টোটাল এতগুলো স্নায়ু রয়েছে। তাহলে বোঝা গেল 43 জোড়া হচ্ছে আমাদের রাইট আনসার। মানুষের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে টোটাল 43 পেয়ার নার্ভ রয়েছে। ওকে, নেক্সট 31 যাওয়ার আগে বলে রাখি, তোমাদের কোয়েশ্চেন যখন দেওয়া থাকবে দেখবে ওপরে দেওয়া থাকবে যে কত থেকে কত প্রশ্নের পর্যন্ত মার্কস কত। এতক্ষণ মানে 2022-এর শিফট 1-এ কোয়েশ্চেন পেপারটা অবশ্যই আজকে আমি গ্রুপে পিডিএফে পাঠিয়ে দেব। শিফট 1-এ দেখবে 1 থেকে 30 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো ছিল প্রত্যেকটার মার্কস ছিল 1 এবং তার মধ্যে নেগেটিভ মার্কিং প্রেজেন্ট ছিল 0.25 নেগেটিভ মার্কিং পার কোয়েশ্চেন ভুলের জন্য। 31 থেকে 40 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে তার মধ্যে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট থাকতে পারে, 1 or more than 1 অপশন কারেক্ট, এবং এর প্রত্যেকটার ক্ষেত্রে মার্কস 20 এবং এগুলো ভুল হলেও কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এটা অবশ্যই দেখে দেন আনসার করবে, না হলে হয়তো এখানে 2টো করে বা 3টে করে অপশন কারেক্ট, তোমরা জাস্ট একটা করে টিক করে এসছো বা ফিল করে এসছো, তোমরা কিন্তু মার্কস পাবে না। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু ভ্যারি করে। 2023-এর ক্ষেত্রে প্রথম 1 থেকে 20 ছিল, আবার 21 থেকে 40 পর্যন্ত 2 মার্কসের ছিল। ঠিক আছে, 2 মার্কসের ছিল, তো এটা একটুখানি খেয়াল করে নিও। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, যারা গ্রুপে জয়েন হতে চাইছো 8777273422, এইটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। এখানে হোয়াটসঅ্যাপ করলে পরেই আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে আমি তোমাদের লাইফ সায়েন্সের একটা বই দিয়ে দিয়েছি ফ্রিতে, এছাড়াও যা যা আরও সাবজেক্ট পড়াবো সেইগুলো আমি ফ্রিতে দেবো। এবার সবাইকে তো ইউটিউবে ফ্রিতে আমি কোথায় খুঁজে খুঁজে দেবো, তো তার জন্য এই গ্রুপটা বানানো, যেখানে আমি সমস্ত এনএম জিএনএম পরীক্ষার যা যা ইম্পর্টেন্ট সব কিছু ওখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো 31-এর আনসার করা যাক। 31-এ কি বলছে? ইনহিবিন যেখান থেকে খরিত হয়। ঠিক আছে, এখান থেকে দেখো অপশান 2টো করে বা 3টে করে ঠিক হতে পারে বা একটা করেও ঠিক হতে পারে। রাইট আনসার হবে সার্টোলি এবং গ্রানুলোসা। কেন? দেখো, ইনহিবিন এমন একটা প্রোটিন যেটা পুরুষদের ক্ষেত্রে সার্টোলি কোষ থেকে এবং মহিলাদের ক্ষেত্রে গ্রানুলোসা কোষ থেকে নিঃসৃত হয়। তাহলে এখানে তো শুধু বলেছে ইনহিবিন যেখান থেকে খরিত হয়, বলে তো দেয়নি পুরুষ বা মহিলা কোনটার থেকে হয়, তো দুটোই কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কি করে দেখো, এটি ফলিকেল উত্তেজক হরমোন সংশ্লেষে এবং নিঃসরণে বাধা দেয় এবং
থ্যালামিক এলএইচ হরমোন উৎপাদন নির্গত করে। এবার আমি এখানে বলে দিই, ইনহিবিনের দুটো ডোমেন রয়েছে, এ ডোমেন এবং বি ডোমেন। ঠিক আছে, এ ডোমেনটা কি করে, এ ডোমেনটা ফিমেলদের বডিতে কাজ করে। ফিমেলদের যে ওভারিয়ান ফাংশন রয়েছে সেই ওভারিয়ান ফাংশনে ইনহিবিন এ হেল্প করে। ঠিক আছে, ইনহিবিন বি আবার মেলদের বডিতে টেস্টিস গ্রোথে হেল্প করে। ঠিক আছে, ওভারিন ফাংশন ছাড়াও এটা এফএসএইচ কন্ট্রোলেও ফিমেল বডিতে কাজ করে। ঠিক আছে, তো ইনহিবিনের যে দুটো ডোমেন মেল এবং ফিমেল বডিতে কিভাবে কাজ করে বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? পিউরিন বেস কি কি দেখো, অ্যাডিনিন এবং গুয়ানিন। তাহলে অ্যাডিনিন এবং গুয়ানিন এখানে রাইট আনসার। ঠিক আছে, আর পিরিমিডিন বেস কোনটা, যেটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন। এগুলো জেনে রাখা খুব ইম্পর্টেন্ট যে পিউরিন এবং পিরিমিডিন বেস কোনগুলো, এগুলো খুব গুলিয়ে যায়, সেই জন্য এটা ভালো করে মনে রাখবে, পিউরিন বেস কোনগুলো, পিরিমিডিন বেস কোনগুলো। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে নাম্বার 33, ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়? তো প্রথমেই আমরা যেটা জানবো যে ফ্লোয়েম হচ্ছে গিয়ে এক ধরনের ভাস্কিউলার টিস্যু। এই টিস্যুটা কি করে কার্বনকে পাতা থেকে গাছের বেসাল অংশে পরিবহন করে। ঠিক আছে, এবং ভাস্কিউলার ক্যাম্বিয়াম বলে একটি অংশ আছে যেটা হচ্ছে গিয়ে একটা অপ্রত্যাশিত টিস্যু, যেটা কি করছে, ক্ষতিগ্রস্ত যে ফ্লোয়েমগুলো রয়েছে সেটাকে, ফ্লোয়েমগুলোর গৌণ বৃদ্ধি এবং মেরামতের জন্য দায়ী। অর্থাৎ ফ্লোয়েম যেই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তাকে রিপেয়ারের জন্য কে চলে আসে, ভাস্কিউলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, এছাড়া ফ্লোয়েম নিজে একটা ভাস্কিউলার টিস্যু, যেটা পাতার মধ্যে যে কার্বন রয়েছে সেই কার্বনকে গাছের বেসাল অংশে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা মেইন দেখবো যে কি কি উপাদান নিয়ে আমাদের ফ্লোয়েম তৈরি। সিভনল, সহচর কোষ, এটাকে আমরা সঙ্গী কোষও বলে থাকি। ঠিক আছে, সহচর কোষকে আমরা সঙ্গী কোষও বলে থাকি। আর কি আছে, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইম, এই 4 ধরনের উপাদান দিয়ে আমাদের ফ্লোয়েম তৈরি হয়। তাহলে এবার দেখো এখানে সিভ কোষ হচ্ছে গিয়ে রাইট আনসার, আর সঙ্গী কোষ এটা হচ্ছে রাইট আনসার। এই দুটো হচ্ছে গিয়ে ফ্লোয়েমের মধ্যে পাওয়া যায়। ট্রাকিড আর কাস্টাল তন্তু, এই দুটো জিনিস কিন্তু পাওয়া যায় না উপাদানের মধ্যে। ওকে, নেক্সট আসছি নাম্বার 34 কি বলছে, সঠিক বাক্যগুলো শনাক্ত করো। এখানে 4টে তোমাকে অপশন দিয়েছে, এর মধ্যে যে কোনো একটা বা একের বেশি সঠিক হতে পারে। তো প্রত্যেকটা পড়ি। প্রথমেই বলছি টেলোমিয়ারে হেটেরোক্রোম্যাটিন দেখা যায়। টেলোমিয়ারে হেটেরোক্রোম্যাটিন দেখা যায়, এটা কারেক্ট। ঠিক আছে, ক্রোম্যাটিনের অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিন। আমি দেখিয়ে দিচ্ছি হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিন কাকে বলে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ক্রোম্যাটিনগুলো স্থির এবং বিভাজন ও দশাতে কুণ্ডলীকৃত, মানে ভীষণ পেঁচিয়ে থাকে, এবং পেঁচানোর ফলে কি হয়, তার যে কালারটা সেটা অনেক বেশি গাঢ় হয়ে যায়, তখন সেটাকে আমরা হেটেরোক্রোম্যাটিন বলবো। ঠিক আছে, আর ক্রোম্যাটিনের যে অংশ স্থির নিউক্লিয়াসে প্রসারিত থাকে, খুব হালকা রং ধারণ করে এবং বিভাজনকালে কুণ্ডলীকৃত থাকে, গাঢ় রং ধারণ করে, তাকে আমরা ইউক্রোম্যাটিন বলবো। ঠিক আছে, তাহলে হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিনের পার্থক্য বোঝা গেল। এটা হচ্ছে গিয়ে বিভাজন দশাতেই কুণ্ডলীকৃত হয়, আর এটা হচ্ছে বেসিক্যালি নর্মালি লাইট থাকে, বিভাজন দশাতে কুণ্ডলীকৃত গাঢ় রং ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, ইউক্রোম্যাটিনের কি কাজ, জিনের প্রতিলিপি গঠন করা কাজ এবং জেনেটিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে। আর অন্যদিকে হেটেরোক্রোম্যাটিন, ঠিক আছে, এটা হিটারও নয়, হেটেরোক্রোম্যাটিনের কি কাজ, হেটেরোক্রোম্যাটিনের কাজ হচ্ছে গিয়ে জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করা আর জিনোমের যে কাঠামো বা স্ট্রাকচার রয়েছে সেটার অখণ্ডতা বজায় রাখা। ঠিক আছে, নেক্সট দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, ভুল। ইউক্রোম্যাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, আবারও ভুল। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, এটা কারেক্ট। এটা আমরা সেন্ট্রোমিয়ারেও পড়েছিলাম যে সেন্ট্রোমিয়ারে স্পিন্ডল ফাইবারে সংযুক্ত থাকে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 34-এ এ এবং ডি দুটো অপশন কারেক্ট। ঠিক আছে,
নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 35, বলছে নিচের কোনগুলো C4 উদ্ভিদের উদাহরণ। তাহলে C4 উদ্ভিদ কি দেখো, যেই উদ্ভিদগুলো কার্বন স্থিতিকরণে প্রথম পণ্য হিসাবে 4C কার্বন অর্থাৎ কার্বনের 4টে অণু নির্গত করে, তা সেই ধরনের উদ্ভিদগুলোকে আমরা C4 উদ্ভিদ বলবো। ঠিক আছে, এখানে এই চারটা যদি দেখো, দেখবে C3 এবং C4 যে চক্রটা রয়েছে সেই চক্রের মধ্যে দিয়ে প্রথম C3 উদ্ভিদগুলো যে স্থায়ী যৌগটি রিলিজ করে সেটা হচ্ছে PGA। ঠিক আছে, তো C3 উদ্ভিদের উদাহরণ হিসাবে আমরা পড়তে পারি আম, এবং C4 উদ্ভিদে দেখব প্রথম যে স্থায়ী যৌগটা রিলিজ করছে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি ভুট্টা, আখ, জোড়া সহ বিভিন্ন উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন কি কি দিয়েছে, যে ভুট্টা এবং আখ এই দুটো হবে হচ্ছে C4 উদ্ভিদের উদাহরণ। এই প্রথম স্থায়ী যৌগ হিসাবে এই উদ্ভিদরা যেটা রিলিজ করে সেটা হচ্ছে গিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর C3 আর C4 এর বেসিক ডিফারেন্স হচ্ছে গিয়ে যখন কার্বনের আত্তীকরণ হচ্ছে তখন C3 প্রথম যে যৌগটা রিলিজ করছে সেটা হচ্ছে 3 অণু কার্বন, আর C4 কি করছে 4 অণু কার্বন রিলিজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পার্থক্য। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, বলছে নিচের মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ। ডেঙ্গু মশাবাহিত রোগ, ম্যালেরিয়া মশাবাহিত রোগ, পিত জ্বর বা ইয়েলো ফিভার এই তিনটেই হচ্ছে মশাবাহিত রোগ। জলবসন্ত কিন্তু মশাবাহিত রোগ না, এটা একটা VZV নামে একটা ভাইরাসের আক্রান্ত হলে চিকেন পক্স হয়, এটা ভীষণ ছোঁয়াচে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 37 কি বলছে, টিএমভি সম্পর্কিত কোন উক্তিগুলো ভুল। টিএমভি মানে কি, টোব্যাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টোব্যাকো মোজাইক ভাইরাস বেসিক্যালি পজিটিভ ইন্দ্রিয় বিশিষ্ট এক সূত্রক আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই টোব্যাকো মোজাইক ভাইরাস কি করছে, তামাক এবং সোলানসিয়া পরিবারের সদস্যদের আক্রমণ করে, অর্থাৎ তামাক গাছের পাতাকে আক্রমণ করে এবং সংক্রমণের ফলে পাতাগুলোর ওপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে টিএমভি হচ্ছে প্রথম আবিষ্কৃত ভাইরাস। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনগুলো ভুল, কারেক্ট নয় কিন্তু। প্রথম যেটা ভুল সেটা হচ্ছে এটি একটি ব্যাকটেরিওফাজ, এটি ব্যাকটেরিওফাজ নয়। নেক্সট বলছে এটির জেনেটিক পদার্থ আরএনএ, এটা কারেক্ট। নেক্সট বলছে এটি একটি আইকোসাহেড্রাল ভাইরাস, আইকোসাহেড্রাল ভাইরাস নয়। এই আইকোসাহেড্রাল ভাইরাস কাদের বলা হয় বলো তো, এটা আমি একটু বলে দিচ্ছি। যাদের ক্যাপসিডে 20+ ত্রিভুজাকার অংশ থাকে এবং সেই ক্যাপসিডটা প্রোটিন নির্মিত হয়, তাদেরকে আমরা আইকোসাহেড্রাল ভাইরাস বলি, যেটা টিএমভি ভাইরাস নয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটি তামাক গাছকে সংক্রমণ করে, এটাও কারেক্ট। তার মানে এখানে ভুল দুটো হবে, আমি এই দুটোকে কাটা দিয়েছি, তার মানে এই দুটোই হবে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ঠিক আছে, এ আর সি হবে হচ্ছে এখানে কারেক্ট আনসার, কারণ এখানে ভুলটাকে আইডেন্টিফাই করতে বলেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সবাই দেখে নেবে কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে। ঠিক আছে, বি এবং ডি হচ্ছে গিয়ে টিএমভি সম্পর্কিত রাইট আনসার, বাট এখানে ভুল আইডেন্টিফাই করতে দিয়েছে, এ আর সি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট 38 বলছে মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলো নির্বাচন করে। কোষ বিভাজনের খুব ইম্পর্টেন্ট দুটো ফেজ হচ্ছে, একটা মিওসিস, একটা মাইটোসিস, যেটা ভীষণভাবে গুলিয়ে যায়, দুটোই আমি এখানে লিখে দিয়েছি, সবাই ভালো করে খেয়াল করো। বলছে যে কোষ বিভাজনের প্রক্রিয়ায় মাতৃকোষগুলো নিউক্লিয়াসে দুবার বিভাজিত হচ্ছে এবং ক্রোমোজোমে একবার বিভাজিত হয়ে কি করছে, মাতৃকোষ হতে 4টি অপত্য কোষ তৈরি করে, অর্থাৎ 4 ডটাল সেল তৈরি করছে, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হচ্ছে, মানে রিডাকশন, হ্রাস বিভাজন হচ্ছে, তাকে আমরা মিওসিস বলবো। তাহলে মিওসিসের প্রধান কাজ কি বলো তো, মিওসিসের প্রধান কাজ হচ্ছে গিয়ে গ্যামেট কোষ তৈরি করা। এছাড়াও এটা কি করে, যৌন প্রজননের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু কোষের তৈরির জন্য হেল্প করে।
ঠিক আছে, এটা গেল মিওসিস। তার মানে এখানে মিওসিসের কোনগুলো কারেক্ট হবে, 4টি জনন কোষ উৎপন্ন করে, 4টে ডটার সেল তৈরি করছে, আর এটা একটি রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন। ঠিক আছে, আর মাইটোসিস কি দেখো, এটা এক্সট্রা ইনফরমেশন। মাইটোসিস হচ্ছে গিয়ে যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা মাইটোসিস বলবো। অর্থাৎ মাইটোসিস হচ্ছে গিয়ে, মাইটোসিসকে আমরা সেম ডিভিশন বলবো। আগেরটা ছিল রিডাকশন, এটা সেম ডিভিশন। আর এখানে দুটো ডটার সেল তৈরি হয়, দুটো ডটার সেল তৈরি হয়। ঠিক আছে, এটার মেইন কাজ কি দেখো, কোষের বৃদ্ধি এবং বিকাশের জন্য হেল্প করে মাইটোসিস, আর ক্ষতিগ্রস্ত যে টিস্যুগুলো থাকে সেটাকে মেরামতেও কাজ করে, এবং এই কোষগুলোকে সঠিক আকৃতি প্রদান করে। ঠিক আছে, মাইটোসিসের এই 3টে প্রধান কাজ। নেক্সট চলে আসি নাম্বার 39-এ, কি বলছে, কোন উক্তিগুলো কারেক্ট দেখো। রাইবোজোম একটি মিথজীবী নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া, কারেক্ট। লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষে বর্তমান না। নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে না। নাইট্রোজেনের উৎসেচককে নাইট্রোজেনাস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে, এটা কারেক্ট। তার মানে 39-এর এ এবং ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন, কোন বৈশিষ্ট্যগুলো ছত্রাকে দেখতে পাওয়া যায়। প্রথমত যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ছত্রাকের যে কোষ প্রাচীরটা থাকে সেটা কাইটিন নির্মিত। ঠিক আছে, নেক্সট বলছে একোষী ও প্রোক্যারিওটিক জীব। ছত্রাক কিন্তু একোষী বা প্রোক্যারিওটিক জীব নয়, এরা হচ্ছে ইউক্যারিওটিক জীব, এরা ইউক্যারিওটিক জীব। নেক্সট দেখো, সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত, কারেক্ট। সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার না। ছত্রাকের মধ্যে যে সঞ্চিত খাদ্যবস্তু থাকে সেটা হচ্ছে গিয়ে গ্লাইকোজেন বা অয়েল মলিকিউল। ঠিক আছে, অয়েল মলিকিউল, শ্বেতসার বা স্টার্চ প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, তো আজকের 20টা কোয়েশ্চেন আমাদের ডান। নেক্সট দিন এবার আমরা পরের সেট শুরু করব। যাদের মনে হচ্ছে এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ম্যাম ক্লাসগুলো ভালো লাগছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে ডেইলি ক্লাসের জন্য। আর গ্রুপের ব্যাপারে বলে দিই, আগেও বলেছি, এইটা হচ্ছে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতে হবে ম্যাম গ্রুপে জয়েন হতে চাই, তাহলে তোমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ সকলকে।